খন্দকার রুমি পেশায় সিআইবি এর একজন সিনিয়র ডিটেকটিভ। তার ডিপার্টমেন্টের সবথেকে তুখোড় এই অফিসার নিজের ইনটিউশন আর দুর্দান্ত লজিক্যাল ইন্টারপ্রিটেশনের মাধ্যমে রহস্য ঘেরা একের পর এক কেস সলভ করে যাচ্ছিলেন। কিন্তু একটা দুর্ঘটনার পর হঠাৎ করে তিনি হয়ে যান অন্ধ। তবে সৃষ্টিকর্তা তার দৃষ্টিশক্তি কেড়ে নিলেও দিয়ে দেন এক অদ্ভুত অলৌকিক ক্ষমতা। প্রতি রাতে তিনি বিভিন্ন দুঃস্বপ্ন দেখতে থাকেন আর সেগুলো থেকে হিন্টস নিয়ে সলভ করে ফেলেন শহরকে কাঁপিয়ে দেওয়া একটা হত্যা রহস্য। নন্দিত নির্মাতা ভিকি জায়েদের মাস্টারপিস থ্রিলার ওয়েব সিরিজ রুমি, যা মুক্তি পেয়েছে হইচয়ে এবারের ঈদে। চলুন আমরা জানার চেষ্টা করি সিরিজটি কেমন ছিল। খন্দকার রুমি ছিলেন বিখ্যাত কবি ও দার্শনিক জালালউদ্দিন রুমির ফ্যান। তিনি বিশ্বাস করতেন পৃথিবীর সব সমস্যার সমাধানই কবিতার মধ্যে পাওয়া যায়, শুধু একটু খুঁজতে হয়। রুমির মা একসময় ইন্ডিয়াতে চাকরির সুবাদে থাকতেন। সেখান থেকে এক ভারতীয় লোকের সাথে তার প্রেম হয় এবং পরবর্তীতে তারা বিয়ে করেন। তাদের ভালোবাসার প্রতীক হিসেবে রুমি পৃথিবীতে আসেন। তবে 2 বছরের মাথায় তাদের বিবাহ বিচ্ছেদ ঘটে। সে থেকে রুমি তার মা এবং তার নানার কাছে বড় হয়েছে। 1 বছর আগে রুমির মা ছাদ থেকে নিচে পড়ে মারা যান। কেউ বলে বিষয়টা একটা অ্যাক্সিডেন্ট, কেউ বলে এটা ইচ্ছাকৃত ঘটনা, মানে আত্মহত্যা। তবে ছেলে রুমির ধারণা তার মাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। কিন্তু এই নিয়ে 3টা আলাদা টিম ইনভেস্টিগেশন করেও তেমন কিছু প্রমাণ করতে পারেনি যাতে প্রমাণিত হয় রুমির মাকে হত্যা করা হয়েছে। রুমি অবশ্য প্রায় স্বপ্নে দেখে তার মা গান গাইতে গাইতে ছাদ থেকে নিচে পড়ে যাচ্ছে। তবে রুমির জীবনে তার মায়ের ভূমিকা অনেক। সে তার মায়ের বিভিন্ন কথা টেপ রেকর্ডারে রেকর্ড করে রেখেছে, যেগুলো সে তার অবসর সময়ে প্রায় শুনত। খন্দকার রুমির কেস সলভ করার সিস্টেমও সবার থেকে আলাদা ছিল। এই যেমন গ্যান্ডেরিয়ার বিখ্যাত ধনী ব্যবসায়ী আব্দুল মতিন সাহেবের কেসটা। 3 ছেলে সহ তার যৌথ পরিবার বেশ সুখেই চলছিল, কিন্তু তার বড় ছেলের 5 বছরের বাচ্চা ইশরাক মতিন হঠাৎ করে গায়েব হয়ে যান তাদের বিশাল আলিশান বাড়ি থেকে। ঠিক তার পরদিন কেউ 5 কোটি টাকা মুক্তিপণ চেয়ে একটি চিঠি পাঠায়। পুলিশকে না জানিয়ে মতিন সাহেব নিজেরাই টাকা জোগাড় করে ফেলেন। কিন্তু টাকা দেওয়ার একদিন আগেই বুড়িগঙ্গা নদীতে ইশরাকের মৃতদেহ পাওয়া যায়। সিআইবি অফিসার আরিয়ান সন্দেহ করে বাড়ির কাজের মেয়ে সালেহা এবং বাড়ির দারোয়ান মিলনকে। দারোয়ান ধরা পড়লেও সালেহা ভয়ে বাড়ি থেকে পালিয়ে যায়। এসব ঘটনা পুলিশ ব্রিফিংয়ে আরিয়ান ব্রিফ করে। তবে রুমি আরিয়ানের সাথে একমত হতে পারে না। তার ধারণা এই হত্যাকাণ্ডটি পরিবারের ভেতরের কেউই ঘটিয়েছে, কারণ সেই মুহূর্তে তার জালালউদ্দিন রুমির একটি কবিতা মাথায় ঘুরছিল, যেখানে কবি দরজায় বারবার কড়া নাড়া শুনে বাইরে গিয়ে দেখতে পাচ্ছিলেন দরজার বাইরে কেউ নেই। তখন তিনি আবিষ্কার করেন ভেতর থেকে কেউ কড়া নেড়ে যাচ্ছে। এরকম কবিতার কয়েকটি লাইনের উপর ভর করে রুমি ইআইবি ডিরেক্টর আশরাফ খানের কাছ থেকে আব্দুল মতিন সাহেবের পুরো পরিবারকে জিজ্ঞাসা করার অনুমতি নিয়ে নেন। তবে আরিয়ান এটার বিরোধিতা করেন, কারণ মুক্তিপণের চিঠির সাথে পরিবারের কারোর হাতের লেখা মেলে না। শুধুমাত্র একটা কবিতা মাথায় এসেছে বলে কেসের মূল সাসপেক্টদেরকে বাদ দিয়ে নতুন করে তদন্ত শুরু করতে হবে, এটা কেমন লজিক? তবে সিআইবি ডিরেক্টর রুমির এই ক্ষমতার উপর ভরসা করতেন। তাই ডিরেক্টরের অনুমতি পেয়ে অফিসার এশার সাথে মিলে জিজ্ঞাসাবাদ শুরু করেন রুমি। এশা রুমের ভেতরে জিজ্ঞাসাবাদ শেষ করলে সবাইকে আলাদা করে টি স্টলে চা খাওয়ার দাওয়াত দেয় রুমি। আর এটা মূলত তার একটা টেকনিক ছিল। সবাই রিমান্ড রুম থেকে বের হয়ে স্বভাবতই একটু নার্ভাস থাকে। সেই সুযোগে চায়ের দোকানে একটু রিল্যাক্স হয়ে তাদের সাথে গল্প করলে অনেক সময় তারা স্লিপ করে কিছু অপ্রিয় সত্যি কথা বলে দেয়। তবে রুমি প্রত্যেকের ক্ষেত্রেই চায়ের বিল দেওয়ার সময় খুচরা নেই বলে তাদেরকে দিয়েই বিল পরিশোধ করায়। এর মাধ্যমে রুমি তার অপরাধীকে খুঁজে পায়। অন্য সবাই ডানহাতি হওয়ায় প্যান্টের ডান পাশের পেছনের পকেট থেকে মানিব্যাগ বের করে তার ডান পাশেই ঢুকিয়ে রেখেছে। কিন্তু আব্দুল মতিনের মেঝো ছেলে ডান হাত দিয়ে মানিব্যাগ বের করে বাম হাত দিয়ে তা বাম পাশের পকেটে রেখেছে। এর মাধ্যমে প্রমাণিত হয় মেঝো ছেলেটি সব্যসাচী, অর্থাৎ তার 2 হাত সমান তালে চলে। সে 2 হাত দিয়েই সমান কাজ সম্পন্ন করতে পারে। রুমির ধারণা এই মুক্তিপণের চিঠি এই মেঝো ছেলে তার বাম হাত দিয়ে লিখেছে, তাই ডান হাতের লেখার সাথে মুক্তিপণের লেখা চিঠির হাতের লেখাটা মিলেনি। অবশেষে পুলিশের জেরার মুখে স্বীকার করে নেয় আব্দুল মতিনের মেঝো ছেলে। আসলে সে অনলাইনে জোয়া খেলে দেনায় পড়ে মুক্তিপণ আদায়ের জন্য নিজের ভাতিজাকে অপহরণ করেছিল। যদিও সে তাকে মারতে চায়নি, কিন্তু কান্না থামাতে মুখ চেপে ধরলে সে মারা যায়। এই কেসটা বিচিত্রভাবে সমাধান করায় রুমি সবার প্রশংসার পাত্র হয়ে দাঁড়ায়। কিন্তু আরিয়ান ভেতরে অনেক ক্ষেপে যায়। তার ধারণা ঝড়ে বক মারা ছাড়া এসব আর কিছুই নয়। যদি সত্যি
রুমির অলৌকিক কোনো ক্ষমতা থাকতো, তবে সে তার মায়ের হত্যার রহস্যই এতদিনে সলভ করে ফেলতে পারত। এত সাফল্য দিয়ে কি লাভ যদি নিজের মায়ের হত্যার রহস্যই সমাধান করতে না পারা যায়? আর এসব কথা নিয়ে রুমির সাথে আরিয়ানের একটা হাতাহাতি লেগে যাওয়ার উপক্রম ঘটে। এই পর্যায়ে আমরা জানতে পারি আরিয়ানের বিরুদ্ধে একটি ইনকোয়ারি চালু রয়েছে। কয়েক বছর আগে আরিয়ান একজন অপরাধীকে রিমান্ডে নিয়ে ব্যাপক টর্চার করে মেরে ফেলেছিল, আর এই ঘটনার মূল সাক্ষী ছিল রুমি, এবং তার মতামতের উপর ভিত্তি করেই তদন্ত কমিটি আরিয়ানকে শাস্তি দেবে। তাই আরিয়ান এবং রুমির একটা ঠান্ডা লড়াই সবসময় চলতে থাকে। রুমি তার বাসাতে তার কাজের ছেলে তরিকুলের সাথে থাকতো। তরিকুল অনেক ছোটবেলা থেকেই রুমির কাছে থাকে, এবং তরিকুলের রান্নার হাতও মোটামুটি ভালো। সে খুব ভালো চাউমিন রান্না করতে পারে। তরিকুল প্রায় সময় রুমির বাসার আশেপাশে কালো হুডি পরা একজন ব্যক্তিকে দেখতে পেত, তবে এই বিষয়টা নিয়ে তার মনে কখনো কোনো সন্দেহ জন্মগ্রহণ করেনি। রুমি একা থাকতে চাইলেও তার অফিস কলিগ এশা তাকে খুব পছন্দ করত। সে তার জন্মদিনে রুমিকে দাওয়াত করে। রুমির রেস্টুরেন্টে এসে দেখে এশা তাকে একাই দাওয়াত করেছে। সেখান থেকে কিছু না খেয়ে জরুরি কাজের দোহাই দিয়ে বের হয়ে যায়। যাওয়ার সময় বেসমেন্টে সিগারেট ধরাতে গিয়ে রুমি দেখে গাড়ির উইন্ডশিল্ডে কেউ একজন একটা চিঠি রেখে গিয়েছে, যেখানে লিখা মায়ের হত্যার রহস্য জানতে চাইলে অমুক ঠিকানায় চলে আসো। রুমি বেসমেন্টের সিসি ক্যামেরায় বিশেষ কিছু না পেয়ে কৌতূহলবশত সেই ঠিকানায় যেতে থাকে। নির্জন রাস্তায় হঠাৎ একটা ছেলেকে বাধা অবস্থায় দেখে তাকে বাঁচাতে গিয়ে অ্যাক্সিডেন্ট করে বসে। স্থানীয় লোকজন যখন তাকে খুঁজে পায় তখন তার আশেপাশে কাউকে দেখতে পায় না, আর সেই দুর্ঘটনার পর থেকেই মূলত রুমি অন্ধ হয়ে যায়। অসুস্থ অবস্থায় অফিসে যেতে না পেরে সারাদিন রুমির সময় কাটত বিছানায় শুয়ে। হঠাৎ সে নিয়মিত দুঃস্বপ্ন দেখা শুরু করে। এতদিন তার ক্ষমতা ছিল দুর্বৃত্ত ইনটিউশন বা অনুমান করে কেস সলভ করা, আর অন্ধ হবার পর থেকে তার সঙ্গী হয় এই দুঃস্বপ্নগুলো। এর মধ্যে পরপর 3 দিন রুমি একই স্বপ্ন দেখে। স্বপ্নতে বাম গালে জন্মদাগ আছে এমন একজন যুবতী নারীকে দেখতে পায় রুমি, যে কিনা নৌকার উপরে ক্লাসিক্যাল ডান্স করে। আর তখনই হঠাৎ করে মুখ এবং চোখ বন্ধ একজন মহিলা গলা কেটে তাকে মেরে ফেলে। আর পরপর 3 দিন একই স্বপ্ন দেখার পর এশাকে বাসায় দেখা করার জন্য ডেকে পাঠান রুমি। রুমি তার স্বপ্নের ব্যাপারে এশাকে বললে এশা অনেকটাই অবাক হয়ে যায়, কারণ বাম গালে জন্মদাগ আছে এমন একজন যুবতী নারী যে কিনা ক্লাসিক্যাল ডান্সও করত, গতরাতে তার হত্যাকাণ্ড হয়েছে। মেয়েটির নাম ছিল নেহা আক্তার, আর তার বয়স 21 বছর থেকে মাত্র 2 দিন কম। গত বছর টপ ড্যান্সার প্রতিযোগিতায় প্রথম হয়েছিল সে। বিখ্যাত ব্যবসায়ী রশিদ আক্তারের মেয়ে ছিল এই নেহা। রুমি অন্ধ হয়ে যাওয়ায় আরিয়ানকে এই কেসের দায়িত্ব দেওয়া হয়। নেহা যেখানে থাকতো সেই বিল্ডিংটা তখনও নির্মাণাধীন থাকায় সেখানে কোনো সিসি ক্যামেরা ছিল না, এবং ওই এলাকায় তার আরেকটি অ্যাপার্টমেন্ট ছিল যেখানে তার মা সোনিয়া আক্তার থাকতেন। কিছুদিন আগে মায়ের সাথে ঝগড়া হওয়ায় নেহা তার এই নতুন ফ্ল্যাটে থাকা শুরু করে। নেহা যখন 5 বছর বয়স ছিল তখন তার বাবা রশিদ সাহেব মারা যান। জন্মের পরে নেহার পোলিও রোগ হয়েছিল। তার মা সোনিয়া আক্তার 12 বছর ধরে আমেরিকায় নিয়ে চিকিৎসা করানোর পর সুস্থ হয় নেহা। পোস্টমর্টম রিপোর্টে দেখা যায় নেহাকে মারার আগে তাকে ঘুমের ওষুধ খাইয়ে অজ্ঞান করা হয়েছিল। এরপর বাথটাবের পানিতে চুবিয়ে শ্বাসরোধ করে নেহাকে হত্যা করা হয়। ঠিক তার পরদিন রুমি নতুন একটা স্বপ্ন দেখে, যেখানে সে নিজেকে একটা বড় চায়ের কাপের মধ্যে দেখতে পায়। হঠাৎ কেউ তার উপর গরম দুধ চা ঢেলে তার চামড়া পুড়িয়ে দিতে থাকে। এশা রুমিকে সময় দিতে থাকে। রুমির ধারণা সৃষ্টিকর্তা তার চোখের দৃষ্টি কেড়ে নিয়ে তাকে স্বপ্ন দেখার ক্ষমতা দিয়েছে। এশার সাথে চা খেতে খেতে রুমি ভাবে, যেহেতু সে চায়ের কাপের স্বপ্ন দেখেছে, তাই নেহার বাসা থেকে পাওয়া চায়ের কাপগুলো খুব ভালোভাবে পরীক্ষা করা প্রয়োজন। রুমির কথা মতো এশা আবার ফরেন্সিকে সবগুলো কাপ পরীক্ষা করায়, এবং তখন একটা কাপের ছোট্ট একটা কর্নার থেকে নতুন একটা ফিঙ্গারপ্রিন্ট পাওয়া যায়। আর এই ফিঙ্গারপ্রিন্টটা বশির আক্তার নামের একজন রাজনৈতিক নেতার ছিল। সম্পর্কে সে নেহার ছোট চাচা। সোনিয়ার কাছ থেকে এশা জানতে পারে তার স্বামীর সম্পত্তি নিয়ে প্রায় বশির ঝামেলা বাঁধানোর চেষ্টা করেছিল আগে, আর সে মাঝে মধ্যে সোনিয়াকে আজে বাজে টেক্সট করত। তারপর পুলিশ বশিরকে ধরার জন্য রওনা দেয়। তবে বশির রাজনৈতিক ব্যক্তিত্ব হয়, তার নিজের সোর্স থেকে জানতে পারে পুলিশ আসার ব্যাপারে। সিআইবি আসার খবর পেয়ে সে ব্যাগ গুছিয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করে, এবং পালানোর সময় সে সাথে করে অনেকগুলো ল্যাপটপ নিয়ে নেয়। তবে এমন সময় তাড়াহুড়া করতে গিয়ে তার শ্বাসকষ্ট শুরু হয়,
তারপর বাসায় ফিরে গিয়ে ইনহেলার খুঁজে পাওয়ার পর অনেক কষ্টে শান্ত হয় সে। এত সময় পেয়েও সিআইবি টিম শুধুমাত্র আরিয়ানের জিদের কারণে জ্যামের রাস্তায় দিয়ে বশির সাহেবকে ধরতে তখন ব্যর্থ হয়। বশির যাওয়ার সময় তার সাথে অনেকগুলো ল্যাপটপ নিয়ে গেলেও একটি ল্যাপটপ সে ভুলে বাসায় ফেলে গিয়েছিল, আর যেটা পুলিশের হাতে লেগে যায়। বশির জঙ্গলের ভিতরে তার একটা বাংলোতে গা ঢাকা দেয়। আর এইদিকে রুমির অ্যাক্সিডেন্টের কেসটা আরিয়ানকে দেওয়া হয়। আর আরিয়ান এটা প্রমাণ করার চেষ্টা করছিল রুমি ড্রাঙ্ক হয়ে এই অ্যাক্সিডেন্ট করেছে। রুমি অন্ধ হয়ে যাওয়ায় ডিপার্টমেন্ট থেকে তাকে বাধ্যতামূলক অবসর এবং ফেয়ারওয়েল দেওয়া হয়। রুমি অবশ্য এর কোনো প্রতিবাদ না করে বিদায় নিয়ে নেয়। আর বিদায় নেওয়ার সময় রুমিকে তার কলিগ সবাই অন্ধদের উপযোগী জিনিস উপহার হিসেবে দেয়। রুমি তার কাজের ছেলে তরিকুলের সাথে অফিসে আসে তার প্রয়োজনীয় জিনিস এবং তার বইগুলো নিয়ে যাওয়ার জন্য। তখন আরিয়ান খোঁজা দেওয়ার জন্য একটি অন্ধ সিআইবি অফিসারের পুতুল রুমিকে গিফট করে। আর এই সব কিছু মেনে নিয়ে চাকরি থেকে সরে যায় রুমি। কিন্তু রুমির সেই স্বপ্ন দেখা কিন্তু বন্ধ হয় না। আর স্বপ্নে রুমি এবার দেখতে পায় সে তার নানার বাড়িতে এসেছে, কিন্তু বাড়ির নাম তার নানির নামে নয়, বরঞ্চ স্নিগ্ধা নামে কোনো এক মহিলার নাম। বাড়ির ভেতরে অনেকগুলো ছবি টাঙানো, কিন্তু সবই বিকৃত ছবি ছিল। আর ওই ছবিগুলোর মধ্যে রুমি কাউকেই চিনে না। হঠাৎ রুমে প্রচুর গ্যাস আসা শুরু হয় এবং রুমি অজ্ঞান হয়ে যায়। আর রুমি এই স্বপ্নের কথা এশাকে বলে। আর এশা মনে করে সেই ধোঁয়া কোনো নেশা জাতীয় ধোঁয়া ছিল। তারপর এশা সোনিয়ার কাছে জানতে চায় নেহা কি মাদকাসক্ত ছিল কিনা। তারপর সোনিয়া অবশ্য স্বীকার করে নেহা ভার্সিটিতে ওঠার পর থেকে অ্যাডিক্টেড হয়ে গিয়েছিল। নেহার বন্ধু অর্ণবের কাছ থেকে সেটা জানতে পেরেছিল। সজীব নামে নেহার একজন বয়ফ্রেন্ড ছিল, সে ছিল মাদকের সাপ্লায়ার। এশা অর্ণবের সাথে কথা বলতে যায়। অর্ণব নেহার খুব ভালো বন্ধু ছিল। ভার্সিটিতে নেহা অর্ণবকে সিনিয়র ভাইদের কাছে র‍্যাক খাওয়ার হাত থেকে বাঁচায়। সেখান থেকেই মূলত ভালো লাগা শুরু হয় অর্ণবের। কিন্তু নেহা কখনোই অর্ণবকে বন্ধুর থেকে বেশি কিছু ভাবেনি। এখানে রুমি তরিকুলকে দিয়ে তার মার নোটবুকে সেভ করা সমস্ত ফোন নাম্বারে কল করায়। কারণ তার বাবার সাথে ডিভোর্স হওয়ার পর থেকে রুমির মা সকল আত্মীয় স্বজনের কাছ থেকে কিছুটা দূরত্ব বজায় রাখতেন। নাম্বারগুলোতে ফোন করে রুমি এটা বুঝতে পারে তার আত্মীয়দের অনেকেই মারা গেছে। আর যারা বেঁচে আছে তাদের মধ্যে বেশিরভাগ তার মাকে চিনতে পারলেও রুমিকে চিনতে পারে না। এদের মধ্যে নীলা নামের একজন মহিলা, যে ছিল রুমির মায়ের ভারতীয় বান্ধবী, তার ছেলে রুমিকে চিনতে পারে। নীলা আন্টি বর্তমানে আমেরিকায় আছে। দেশে ফিরলেই তিনি রুমির সাথে দেখা করবেন বলে রুমিকে কথা দেয়। রুমি চাকরিতে না থাকলেও সে তার কাজ কিন্তু বন্ধ করে না। সে তরিকুলের সাথে বশির আক্তারের পলিটিক্যাল অফিসে যায়। এরপর সেখানে থাকা গার্ডের সাথে মিলিয়ে বরিশালের ভাষায় কথা বলে গার্ডের সাথে খাতির করে ফেলে। আসলে আমাদের অর্থাৎ বাংলাদেশিদের মধ্যে নিজেদের আঞ্চলিক টান একটু বেশিই থাকে। হঠাৎ করে কোনো দেশি লোক পেয়ে গেলে আমরা সর্বোচ্চ চেষ্টা করি তাকে সহযোগিতা করার। আর এখানে রুমি সেই সুযোগটা কাজে লাগায়। গার্ডের কাছ থেকে রুমি এটা জানতে পারে নেহা প্রায় একটা ছেলেকে নিয়ে বেশ উগ্র পোশাক পরে বশিরের রুমে আসতো। অন্যদিকে রুমির বাইরে যাওয়ার সুযোগ নিয়ে সে হুডি পরা লোকটা, যে কিনা রুমির বাসার আশেপাশে ঘোরাঘুরি করত, গোপনে তার বাসায় এসে মদের বোতলে কিছু একটা মিশিয়ে রেখে যায়। বাসায় এসেই রুমি হুইস্কি নিয়ে বসে, কিন্তু খাবার ঠিক আগ মুহূর্তে বুঝে যায় এখানে কোনো একটা বৈসাদৃশ্য আছে এবং সাথে সাথে সে গ্লাসটা ভেঙে ফেলে। পরবর্তীতে সেগুলোকে ফরেনসিকে টেস্ট করানোর জন্য পাঠানো হয়। দেখা যায় সবগুলো মদের বোতলে সাইনাইড মেশানো ছিল। এতে গন্ধ পরিবর্তন না হলেও কালার কিছুটা চেঞ্জ হয়ে যায়। যেমন হুইস্কির ক্ষেত্রে লাইট ব্রাউন থেকে ডিপ ব্রাউন কালার হয়ে যায়। কিন্তু অন্ধ হওয়ার পরেও রুমি এটা কিভাবে বুঝতে পারলো সেটাও কিন্তু একটা রহস্য। অন্যদিকে ওই বশির আক্তার খুব বাজে চরিত্রের একজন লোক ছিল। সিআইবি তার জব্দ করা ল্যাপটপ আনলক করে ফেললে দেখতে পায় বশির মূলত পর্নোগ্রাফি ভিডিও বানানোর সাথে জড়িত ছিল। এমনকি তার ল্যাপটপে তার ভাস্তি নেহা এবং তার বয়ফ্রেন্ড সজীবেরও ইন্টিমেট ভিডিও পাওয়া যায়। তাই বশিরের সাথে সাথে সজীবকেও সন্দেহের তালিকায় ফেলে পুলিশ। যদিও সজীব নেহা মারা যাওয়ার পরই গ্রামে পালিয়ে গিয়েছিল। হুইস্কিতে সাইনাইড মেশানোর পর রুমির বাসার নিরাপত্তা বাড়ানোর জন্য সাদা পোশাকে পুলিশ প্রতিস্থাপনের সিদ্ধান্ত নেয় সিআইবি। তবে এশার রুমির সাথে যোগাযোগের বিষয়টা আরিয়ান ভালো চোখে দেখে না। আর এদিকে রুমি এবার আরিয়ানের সাথে এশার ঘনিষ্ঠতা নিয়ে দুঃস্বপ্ন দেখে।
আর এই স্বপ্নের সাথে সে এশাকে নেহার সম্পর্কটা রিলেট করতে বলে। এমন হতে পারে নেহা অর্ণবকে বিট্রে করে সজীবের সাথে সম্পর্ক করেছে। এশা অর্ণবের কাছ থেকে এই বিষয়গুলো জানার চেষ্টা করে। অর্ণব আসলে নেহাকে পটানোর খুব চেষ্টা করেছিল। পড়াশোনা সহ অন্য যে কোনো বিষয়ে সে নেহাকে ভীষণভাবে সাহায্য করত, কিন্তু নেহা সজীবের সাথেই ঘনিষ্ঠ প্রেমে মেতে থাকত। একসাথে নেশা করতো আর একই সাথে ঘুরে বেড়াতো। অর্ণব নেহাকে অনেক ফেরানোর চেষ্টা করে, কিন্তু তার উদাসীনতার কারণে অর্ণবকে সজীবের হাতে মার খেতে হয়। অন্যদিকে রুমি তরিকুলকে নিয়ে মুজিবুর নামে এক লোকের সাথে দেখা করে, আর এই লোকটি মূলত একজন নারী ব্যবসায়ী এবং বশিরকে সে নিয়মিত সাপ্লাইও দিত। তাকে চেপে ধরলে সে বশিরের ব্যাপারে আরো কিছু তথ্য জেনে ফেলে। আসলে বিশাল এক অ্যাডাল্ট ফিল্মের ইন্ডাস্ট্রি ছিল বশিরের। সে শহরের বিভিন্ন নিরীহ মেয়েদের টাকার বিনিময়ে তার গ্রামের বাড়িতে নিয়ে গিয়ে ভিডিও করে সেগুলো ইন্টারনেটে আপলোড করে এবং সিডি হিসেবে বিক্রি করে টাকা ইনকাম করত। এই ব্যাপারে সোনিয়ার কাছ থেকে এসে জানতে পারে নেহা মাদকাসক্ত হয়েছে। এটা জানার পরে সে তার ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে ফেলেছিল। সম্ভবত এরপরেই নেশার টাকা জোগাড় করতে নেহা তার চাচার সাথে দেখা করে। তাকে তার চাচা নেহা এবং তার বয়ফ্রেন্ড সজীবকে দিয়ে নীল ছবি বানানোর প্রস্তাব রাখে। মোটা অঙ্কের টাকা পারিশ্রমিক পাওয়া যাবে জেনে নেহা ভিডিও বানাতে রাজি হয়ে যায়, তবে শর্ত দেয় তাদের ভিডিও যেন বাংলাদেশের ওয়েবসাইট থেকে ব্লক রাখা হয়। নেহা বশিরের কথা মতো কাজ করে, কিন্তু বশির ঠিকমতো তাকে পাওনা টাকা দিত না। বশির চাইতো নেহা আরো ভিডিওতে কাজ করুক, কিন্তু নেহা আর অ্যাডাল্ট ইন্ডাস্ট্রিতে কাজ করতে চায় না বলে বশিরকে জানিয়ে দেয়। তখন সে বশিরের কাছে এমনিতেই কিছু টাকা ধার চায়। তার মায়ের মৃত্যুর পর এমনিতেই তো সে সব সম্পত্তি পেয়ে যাবে এবং তখন সব টাকা ফেরত দিয়ে দিবে বলে তাকে কথা দেয়, কিন্তু বশির এসব কথা মানতে নারাজ। উপরন্তু সে পরোক্ষভাবে সে ভিডিও ফাঁস করে দেওয়ার থ্রেট দিতে থাকে, যাতে করে নেহা কাজ করা না ছাড়ে। নিজের মেয়ের পর্ণ ভিডিও বের হয়েছে শুনে সোনিয়া এক পর্যায়ে অসুস্থ হয়ে পড়ে। এইদিকে আরিয়ান পুলিশদের রুমির বাসা থেকে চলে আসতে বলে এবং তাদেরকে সজীবকে ধরার জন্য তার গ্রামের বাড়িতে পাঠিয়ে দেয়, কিন্তু সজীবকে তার গ্রামের বাড়িতে খুঁজে পাওয়া যায় না। বাসায় পুলিশ এবং গার্ড না থাকায় সে কালো হুডি পরা লোকটা আবার রুমির বাড়িতে ঢুকে পড়ে। তরিকুল বৃষ্টির রাতে তাকে দেখে ফেলে এবং তার হাতে একটা লাঠি নিয়ে সে তাকে প্রতিহত করতে যায়, কিন্তু সেই হুডি পরা লোকটির চেহারা দেখে তরিকুল চমকে ওঠে। আর সেই সুযোগে সেই হুডি পরা লোকটি গলা টিপে তরিকুলকে হত্যা করে। ঠিক সেই সময় রুমি নতুন একটা স্বপ্ন দেখছিল। স্বপ্নে সে দেখতে পায় তার মায়ের সাথে থাকা একটা কুকুর খুবলে খাচ্ছে একটা বাচ্চার মৃতদেহ। ঘুম ভাঙলে ভীষণ ভয়ে সে উঠে পড়ে। তারপর তরিকুলকে রুমি কয়েকবার ডাকার পরও যখন সে তরিকুলের কোনো সাড়া শব্দ পায় না, তখন সে বুঝতে পারে কিছু একটা হয়েছে এখানে। তারপর পুলিশ এসে দেখতে পায় তরিকুল মরে পড়ে আছে। তরিকুলের কবরের মাটি ছুঁয়ে রুমি এটা মনে করতে থাকে আসলে সে অন্ধ হয়ে ভালোই করেছে, কারণ তাকে তরিকুলের লাশ দেখতে হয়নি। নেহার বাবা তার সমস্ত সম্পত্তি নেহার নামে উইল করে দিয়েছিল। সোনিয়া কিছুটা সুস্থ হলে নেহার মৃত্যুর পর সেই সমস্ত সম্পত্তি সুবিধা বঞ্চিত লোকদের কল্যাণে একটা এনজিওতে দান করে দেয়। এইদিকে তরিকুলের মৃত্যুর পর এশা পুলিশ সরিয়ে নেওয়ার জন্য আরিয়ানকে ব্লেম করে, কারণ আরিয়ান খুব ভালো করে জানতো রুমিকে হত্যা করার জন্য কেউ একজন বারবার চেষ্টা করে যাচ্ছে। অনেকটা ইচ্ছা করে রুমিকে বিপদে ফেলানোর জন্যই আরিয়ান পুলিশ সরিয়ে নিয়েছিল কৌশলে। আর এসব কথা শোনানোর সাথে সাথে আরিয়ানের মুখে থুতু দিয়ে বের হয়ে আসে এশা। আরিয়ান ব্যাপারটা নিয়ে অফিসিয়ালি কমপ্লেন করতে চায়, কিন্তু তাদের ডিরেক্টরের অনুরোধে কমপ্লেন করে না সে, তবে এশাকে বাধ্য করে তার কেবিনে এসে মাপ চাওয়ার জন্য। এদিকে জঙ্গলে যে বাংলোতে বশির লুকিয়েছিল সেই হাইড আউটে কেউ একজন আসে। বশিরের কথা শুনে আমরা বুঝতে পারি ওই ব্যক্তি বশিরের পরিচিত ছিল। অন্যদিকে অর্ণবের বাসায় গভীর রাতে অন্য একজন আসে। মুখ খুলে আমরা দেখতে পাই সে তো নেহার বয়ফ্রেন্ড সজীব। আমরা অবাক হয়ে দেখতে পাই সারা জীবন অর্ণব সজীবকে ঘৃণা করলেও সে এখন সজীবকে তার রুমে আশ্রয় দেয়। অর্ণব সজীবকে নিয়ে লুকিয়ে বশিরের বাড়িতে যায়। জঙ্গলের ওই বাড়িতেই বশির ভিডিও শুট করত এবং সেখানে ছিল তার হাইড আউট,
যেটা সজীব জানতো। তারা মূলত সেখানে গিয়েছিল নেহা হত্যার জন্য বশিরকে চার্জ করতে, কিন্তু সেখানে যে তারা দেখতে পায় আগেই কোনো একজন ব্যক্তি বশিরকে মেরে পানিতে চুবিয়ে রেখে গিয়েছে। এবার একটা অদ্ভুত ব্যাপার এশা লক্ষ্য করতে পারে। রুমি এশাকে একবার বলেছিল সে একটা রুমে আটকে পড়েছিল, আর এটা সে স্বপ্নে দেখেছিল, যেখানে রুম ভর্তি অচেনা মানুষের ছবি টাঙানো ছিল। তারপর তীব্র ধোঁয়ার মাঝে সে রুমের মধ্যে জ্ঞান হারিয়েছিল। এসে টিভিতে রুমির স্বপ্নের মতো হুবহু একটা সিনেমার ঘটনা দেখতে পায়, আর তারপর এসে এবার রুমিকে সন্দেহ করা শুরু করে, কারণ স্বপ্নের সাথে এভাবে সিনেমার সিন মিলে যাওয়াটা খুবই আনন্যাচারাল। এরপর সাইনাইড মেশানো উইস্কির কালার চেঞ্জ হওয়া বুঝে ফেলা এই সবকিছু মিলে এসে এখন রুমিকে সন্দেহ করতে শুরু করে, কারণ এই সবকিছুই কোইন্সিডেন্টাল হওয়ার কথা না। তবে রুমি এই সবকিছুর জন্য নিজের ইনটিউশন পাওয়ারের কথা বলে, অর্থাৎ তার স্বপ্ন কিংবা না দেখেও বিভিন্ন জিনিস বুঝতে পারা। তার মধ্যে এই সবকিছুই প্রকৃতি প্রদত্ত। কেসটা ক্লোজ করার পদক্ষেপ নেয় সিআইবি। যেহেতু তাদের মূল সন্দেহভাজন ছিল বশির আক্তার, যিনি মারা গেছেন, তাই কেসটা নিয়ে আর তদন্ত করতে চায় না তারা। কেসটা ক্লোজ করার আগে রুমি শেষবারের মতো সোনিয়ার সাথে কথা বলতে চায়। সোনিয়ার কাছ থেকে এবার সে জানতে পারে নেহার প্যারালাইটিক পোলিও ছিল। এর ফলে ধীরে ধীরে নেহার শরীরের নিচের অংশ অবশ হয়ে যেতে থাকে। নেহা সোনিয়া তার মেয়ে নেহাকে প্রায় 12 বছর আমেরিকায় ট্রিটমেন্ট করিয়ে সুস্থ করে দেশে ফিরিয়ে আনে। এই পর্যায়ে রুমির নতুন একটা ব্যাপার সন্দেহ হতে থাকে। পোলিও রোগের মধ্যে প্যারালাইটিক পোলিও সব থেকে ভয়ঙ্কর একটি ফর্ম। এই রোগে আক্রান্ত শিশুকে অনেক চিকিৎসার মাধ্যমে হয়তো কোনো রকম সুস্থ করা সম্ভব, তবে এই রোগে আক্রান্ত কাউকে বড় হয়ে ক্লাসিক্যাল ডান্সার হওয়া অসম্ভব। রুমির বিশ্বাস নেহা আসলে সোনিয়ার আসল বাচ্চা নয়। সে স্বপ্নে যে বাড়িতে আটকে গিয়েছিল, সে বাড়ির সামনে সে স্নিগ্ধা লেখা দেখতে পেয়েছিল। তাই সে মনে করতে থাকে নেহার আসল মায়ের নাম হয়তো স্নিগ্ধা। সোনিয়ার কাছ থেকে নেহার কিছু ছোটবেলার ছবি নিয়ে আসে তারা। তবে আশ্চর্যের ব্যাপার হলো সোনিয়া নেহার ছোটবেলার কোনো ছবি দিতে পারেনি। যা দিয়েছিল তা সবই 5 বছরের পরের ছবি। রুমি বুঝতে পারে নেহাকে আসলে 5 বছর বয়সে সোনিয়া অন্য কারো কাছ থেকে নিয়ে এসেছিল। অন্যদিকে বশির আক্তারের বাড়ি থেকে পালিয়ে আসার সময় হাইওয়ে পুলিশের কাছে ধরা পড়ে সজীব এবং অর্ণব। তাদেরকে উঠিয়ে নিয়ে আরিয়ান ব্যাপক টর্চার শুরু করে। সজীব অবশেষে স্বীকার করে তারা টাকার জন্য পর্ন ভিডিও বানিয়েছিল, কিন্তু বশির একটা ভিডিও শুট করার পর থেকে নেহাকে ভীষণভাবে ডিস্টার্ব করা শুরু করে। নেহা মারা যাবার পর থেকে সজীব তীব্র মাদকাসক্ত হয়ে অসুস্থ হয়ে যায়। তখন সে অর্ণবকে বশিরের কথা বলে। অর্ণব যেহেতু নেহাকে ভালোবাসত, তাই সে তখন সজীবের সাথে মিলে বশিরের উপর প্রতিশোধ নিতে রাজি হয়ে যায়। আসলে অর্ণবের অন্য কোনো দোষ ছিল না, শুধুমাত্র নেহা হত্যার প্রতিশোধ নেওয়ার জন্যই সে সজীবের সাথে হাত মিলিয়েছিল। অন্যদিকে রুমি নেহার আসল পরিচয় খুঁজতে থাকে। সোনিয়ার বাড়ি ছিল ময়মনসিংহ। তার ধারণা সোনিয়া ময়মনসিংহের কোনো একটা জায়গা থেকে নেহাকে নিয়ে এসেছিল। আবার নেহা যেরকম তীব্র মাদকাসক্ত ছিল, রুমির বিশ্বাস তার বায়োলজিক্যাল মাদারও অনেক বেশি মাদকাসক্ত ছিল। গর্ভাবস্থায় সে মাদক নিত বলেই নেহার শরীরে মাদকের জন্য অসম্ভব একটি চাহিদা তৈরি হয়েছিল। তাই ময়মনসিংহের 4টি মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে 2008 সালে, অর্থাৎ যখন নেহা 5 বছর বয়সের ছিল, সেই সময় সব ডেটাবেস চেক করতে থাকে এশা। এমন সময় একটি কেন্দ্রে ওই বছরের স্নিগ্ধা আলম নামে একটা মহিলার খোঁজ পাওয়া যায়, যার একটা ছোট্ট মেয়ে ছিল। সেখানে কেয়ারটেকার সে মহিলাটি চাকরি করত। তার কথায় পাবনার আঞ্চলিক টান ছিল। রুমি পাবনার সুজানগরের ভাষায় কথা বলে এবং তার সঙ্গে খাতির করে ফেলে। তার রেফারেন্সে একজন পুরাতন আয়ার কাছে পুরাতন একটা ঈদের অ্যালবামের খোঁজ পায় তারা, যেখানে স্নিগ্ধা আলম ও তার মেয়ের একটি ছবি খুঁজে পায় তারা। যেই মেয়েটাকে 5 বছর বয়সে নিজের কাছে এনে সোনিয়া নেহা নামে বড় করে সোনিয়া। এখন প্রশ্ন হলো, দত্তক নেয়া মেয়েটিকে যদি নেহা পরিচয় দেয় সোনিয়া, তাহলে আসল নেহা যাকে সোনিয়া জন্ম দিয়েছিল সে কোথায় গেল? সোনিয়াকে থানায় আনা হয় এবং অবশেষে এশার জেরার মুখে সোনিয়া সব স্বীকার করে নেয়। আসলে টাকার জন্য সে তার থেকে 30 বছরের বড় স্বনামধন্য ব্যবসায়ী বশির আক্তারকে সে বিয়ে করেছিল।
বিয়ের পর দ্রুত সে প্রেগনেন্ট হয়, যাতে রশিদ আক্তারের বিপুল সম্পত্তি তার সন্তানের মাধ্যমে সে ভোগ করতে পারে। কিন্তু তার আসল মেয়ে নেহা অসুস্থ হয়ে জন্মগ্রহণ করে। প্যারালাইটিক পোলিও রোগে আক্রান্ত নেহাকে একদমই সহ্য হতো না সোনিয়ার। একে তো বুড়ো স্বামী, তার উপর অসুস্থ সন্তান। আর এই কারণে স্ত্রীর সংসারের প্রতি উদাসীনতা বুঝতে পেরে রশিদ সাহেব তার মেয়ের নামে সমস্ত সম্পত্তি লিখে দেয়। তবে নেহার বয়স 21 বছর হওয়া পর্যন্ত তার গার্ডিয়ান হিসেবে সে সম্পত্তি ভোগ করবে সোনিয়া। নেহা যদি এর আগে মারা যায়, তাহলে সমস্ত সম্পত্তি অনাথ আশ্রমে দান করে দিতে হবে। উইল করার কিছুদিনের মধ্যেই রশিদ সাহেব মারা যান। এরপরে নেহা আর অনেক বেশি অসুস্থ হয়ে পড়ে। সোনিয়াকে ডাক্তাররা বলেছিল নেহা যে কোনো সময় মারা যেতে পারে। তখন সোনিয়া ভাবে, এখন যদি নেহা মারা যায় তাহলে সমস্ত সম্পত্তি এতিমখানায় চলে যাবে। তাই সে গোপনে আসল নেহাকে পানিতে চুবিয়ে মেরে ফেলে এবং লাশ বাড়ির পেছনে কবর দিয়ে দেয়। তারপর সে গোপনে ময়মনসিংহে গিয়ে নকল নেহার মার কাছ থেকে তাকে কিনে নিয়ে আসে। নকল নেহার নামে পাসপোর্ট বানিয়ে তাকে ইউএসএতে নিয়ে যায় ট্রিটমেন্ট করানোর জন্য। সেটি একটি মিথ্যে গল্প ছিল। 12 বছর পরে নকল নেহাকে নিয়ে দেশে চলে আসে, যাতে করে এতদিন পর যে ছোট্ট নেহার চেহারা কারো মনে না থাকে। এভাবে নকল নেহাকে সে তার আসল মেয়ের পরিচয় দিতে থাকে সবার কাছে। সোনিয়ার প্ল্যান ছিল 21 বছর হলে নেহা যখন সব সম্পত্তি পেয়ে যাবে, তখন সোনিয়া তার কাছ থেকে সবকিছু লিখে নিয়ে নেবে। কিন্তু নেহা মাদকাসক্ত হয়ে পড়ায় তার প্রচুর টাকার প্রয়োজন পড়ে। তাই সে তার মায়ের কথায় সম্পত্তি লিখে দিতে রাজি হয় না। ততদিনে সোনিয়া তার দেবর বশিরের সাথে একটি সম্পর্ক গড়ে তুলেছে। নেহার সমস্ত ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে দিলে সে নেশার টাকা জোগাড় করার জন্য তার চাচা বশিরের কাছে যায়। বশির নেহাকে ম্যানিপুলেট করে অ্যাডাল্ট ভিডিওতে অভিনয় করায়, যাতে করে সে ভবিষ্যতে নেহাকে ব্ল্যাকমেল করে সব সম্পত্তি তার নামে লিখে নিতে পারে। কিন্তু নেহা মাদকে এতটাই আসক্ত ছিল যে নিজের মান সম্মান নিয়ে মোটেও সে বিচলিত ছিল না। তার 21 বছর হতে যখন মাত্র 2 দিন বাকি ছিল, তখন নেহার বাসায় যে তাকে ঘুমের ওষুধ খাইয়ে বাথটাবে তাকে চুবিয়ে মেরে ফেলে। নেহাকে ঘুমের ওষুধ কফির সাথে খাইয়েছিল সোনিয়া। 16 বছর আগে যে সম্পত্তির জন্য নিজের আসল মেয়েকে মেরেছিল, সেই সম্পত্তির জন্য নকল নেহাকে মারতে তার তেমন একটা কষ্ট হয়নি। উল্টো ঘটনাস্থলে বশিরের ব্যবহৃত একটি কাপ রেখে এসেছিল, যাতে করে পুলিশ ফিঙ্গারপ্রিন্ট পেয়ে বশিরের পেছনে লাগে। সোনিয়া জানতেন 21 বছর হওয়ার আগে নেহাকে মারলে তার সমস্ত সম্পত্তি এতিমখানায় চলে যাবে। সেজন্য তাকে মারার আগে সিস্টেম করে নিজেই সেই এতিমখানা কিনে নেন, যাতে ডোনেট করা সব অর্থ তার নিজের কাছেই থেকে যায়। সোনিয়া হয়তো এ ব্যাপারে পার পেয়েই যেতেন, কিন্তু নেহার আসল পরিচয় জেনে ফেলার কারণে এখন তিনি এই কেসে পুরোপুরি ফেঁসে যান। একটা ব্যাপার মনে করুন, ছবির একদম শুরুতে নিত্যরত এক যুবতী নারীকে এক মহিলা দ্বারা খুন হতে দেখেছিল রুমি। আর এই জন্যই বশির আক্তারকে কখনোই রুমির সন্দেহ হয়নি, কারণ তার ইনটিউশন বলছিল নেহার খুনি অবশ্যই একজন মহিলা হবে। যাই হোক, এরপর এই সমস্ত কেস সলভ করার কৃতিত্ব দেওয়া হয় এশাকে। ফলে আরিয়ান আরো রেগে যায়। সেই সাথে তার সেই রিমান্ডে পিটিয়ে মেরে ফেলার ইনকোয়ারি রিপোর্ট দেওয়ার সময় চলে আসে। এই মুহূর্তে আরিয়ান রুমিকে সরানোর জন্য এক অদ্ভুত ফোন দিয়ে আটে। আসলে সেই কালো হুডি পরা লোকটা কিন্তু আরিয়ানেরই পাঠানো একজন লোক। রুমির মায়ের বান্ধবী দেশে ফিরে এসে রুমির সাথে জরুরি কিছু কথা বলতে তাকে ডেকে পাঠান। কিন্তু রুমি সেখানে যেয়ে দেখেন নীলা আন্টি বাসায় মারা গিয়েছে। তার ছেলে একটু বাইরে গিয়েছিল, বাড়িতে এসে এই অবস্থা দেখতে পায়। আসলে সেই হুডি পরা লোকটি চাইছিল না রুমি তার মায়ের বান্ধবীর সাথে কথা বলুক, কারণ সেই মহিলা একটা ভয়ঙ্কর সিক্রেট রুমিকে বলতে চেয়েছিল, যাতে করে রুমি সতর্ক হয়ে যায়। আরিয়ান সেই হুডি পরা লোকটাকে আবার রুমির বাসায় পাঠায় রুমিকে মেরে ফেলার জন্য। রুমি বাসায় এসে দেখে নতুন কেয়ারটেকার সেখানে মরে পড়ে আছে, যার নাম ছিল সোহান। এক পর্যায়ে বাসায় কি হয়েছে সেটা হাতড়ে হাতড়ে দেখার চেষ্টা করে হোঁচট খেয়ে পড়ে যায় সে। তখন সে হুডি পরা লোকটা তাকে পেছন থেকে আক্রমণ করে। তখন সে লোকটা তার হুডি খুললে আমরা তাকে দেখতে পাই তার চেহারা অবিকল রুমিরই মতো। আসলে এই লোকটি রুমির যমজ ভাই। ভারতে যখন রুমির মা বিয়ে করেছিল, তখন তাদের যমজ পুত্র সন্তান হয়েছিল, কিন্তু ডিভোর্স দেওয়ার সময় শুধুমাত্র রুমিকে নিয়ে আসলেও তার মা তার যমজ ভাইকে তার বাবার কাছে ভারতে রেখে আসে।
রুমির বাবা ধীরে ধীরে জুয়ারি, নেশারু এবং নারী লোভী হয়ে তার ভাইকে প্রচন্ড মারধর করা শুরু করে। ফলে বাসা থেকে পালিয়ে তার সেই যমজ ভাই চুরি ডাকাতি করে অর্থ উপার্জন করতে শুরু করে। একসময় তার ঠাঁই হয় জেলখানায়। জেলে বসে তার মায়ের উপর তার তীব্র ক্ষোভ জন্ম নিতে থাকে। তারা দুজনই যমজ ভাই, তাদের চেহারা সহ সবকিছু একই রকম ছিল। অথচ তার মা রুমিকে নিয়ে চলে আসলো বাংলাদেশে আর তাকে ভারতে ফেলে চলে আসে। জেল থেকে বের হওয়ার পর সে তার মায়ের উপর প্রতিশোধ নেওয়ার প্রতিজ্ঞা গ্রহণ করে। আরিয়ান প্রথম রুমির যমজ ভাইকে দেখে অবাক হয়ে গিয়েছিল, কিন্তু যখন সে বুঝতে পারল প্রতিপক্ষকে ঘায়েল করার এটাই মোক্ষম সুযোগ, তখন আরিয়ান রুমির যমজ ভাইকে ব্যবহার করে রুমির পরিবার ধ্বংস করে দেওয়ার জন্য। আর রুমির মাকে ছাদ থেকে এই যমজ ভাইটি ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল। রুমির মা মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত তাকে রুমি ভেবে জড়িয়ে ধরে বাঁচতে চেয়েছিল। গাড়ি অ্যাক্সিডেন্ট করে রুমিকে হত্যার চেষ্টা এবং রুমির কেয়ারটেকার তরিকুলকেও এই একই ব্যক্তি হত্যা করেছিল। আর এই জন্যই তরিকুল মারা যাওয়ার আগে রুমির যমজ ভাইয়ের চেহারা দেখে চমকে উঠেছিল। রুমির যমজ ভাই যখন এই বাড়িতে ঢুকতো তখন বাইরে পাহারা দেওয়া পুলিশরাও বাধা দিত না, উল্টো তারা তাকে রুমি ভেবে স্যালুট দিয়ে ভিতরে ঢুকতে দিত। তো রুমির ভাই রুমিকে নিয়ে বেডরুমে চলে যায়। উদ্দেশ্য তার প্রতিশোধ সফল করা। একটা ছুরি হাতে সে অন্ধ রুমিকে মারতে উদ্যত হয়। এর কিছুক্ষণের মধ্যেই এশা সেখানে চলে আসে। রুমি অদ্ভুতভাবে সিঁড়ি থেকে নেমে এশাকে জড়িয়ে ধরে। তারা কখনোই শারীরিকভাবে এতটা ঘনিষ্ঠ হয়নি। শুরুতে এশা খুশি হলেও পরে যখন সে সিঁড়িঘরের মধ্যে রক্তের ছোপ ছোপ দাগ দেখতে পায় তখন সে আটকে ওঠে। তখন সে বুঝতে পারে এখানে আনইউজুয়াল কিছু একটা ঘটেছে। এন্ডিংয়ে পরবর্তী সিজনের জন্য পর্যাপ্ত এলিমেন্ট রেখেই এই সিরিজটি এখানে শেষ করা হয়। হাতাহাতিতে রুমি নাকি তার যমজ ভাই কে মারা গেল শেষ পর্যন্ত সেটা কিন্তু বোঝা যায় না। নিচে এসে যে এশাকে জড়িয়ে ধরেছিল তার চোখের নিচে এবং কপালে কিন্তু আমরা রুমির অ্যাক্সিডেন্টের দাগ দেখতে পাই। ভালো কি রুমি বেঁচে আছে নাকি এটা তার যমজ ভাইয়ের নতুন কোনো চাল? আর এই সব জট খোলা হবে দ্বিতীয় সিজনে। এখানে সন্দেহের জায়গা আরেকটা আছে। অ্যাক্সিডেন্টের পরে রুমি হয়তো সাময়িকভাবে চোখের দৃষ্টি হারালেও পরে সে তার দৃষ্টিশক্তি ফিরে পায়, কিন্তু মায়ের হত্যার রহস্য সলভ করার জন্য সে কথা সে কারোর সাথে শেয়ার করেনি। সে জানতো তার মায়ের হত্যাকারী তার উপরও হামলা করবে, আর সে অন্ধ জেনে কিছুটা ঢিলাঢালাভাবেই তার উপর হামলা করবে, আর সেই সুযোগে তাকে কাবু করে ফেলতে পারবে রুমি। হুইস্কির রং পরিবর্তন বুঝে ফেলাও সেই দিকে ইঙ্গিত করে। আবার রুমি তার স্বপ্নগুলো আসলে কি সে দেখতে পেত নাকি বিভিন্ন সিনেমার ঘটনাকে স্বপ্ন বলে চালিয়ে দিত, সেটাও একটা বড় প্রশ্ন। তবে যেটা ক্লিয়ার সেটা হলো রুমির ইনটিউশন পাওয়ার ছিল অসাধারণ। অনুমান আর যুক্তির এক অসাধারণ মিশেল ঘটেছিল তার মস্তিষ্কে, যেটা তাকে বানিয়ে ফেলেছিল স্পাই জগতের আইনস্টাইন। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। ধন্যবাদ।